নমস্কার, অরিন্দম শর্মা বিটিভি রিপোর্ট থেকে বলছি। যে সমস্ত ভাইয়েরা এবং বোনেরা, দিদিরা, দাদারা এসএসকে এমএসকে স্কুলগুলোতে চাকরি করেন এবং সেই সমস্ত স্কুলগুলোকে যেসব ব্যক্তিরা, মহিলা বা পুরুষ উভয়ই আছেন, তত্ত্বাবধান করেন অর্থাৎ সুপারভাইজ করেন, তাদের একাডেমিক সুপারভাইজার বলা হয়, তাদের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশন পরিচালিত যে ডিসে ফর্ম ফিল আপটি হলো সে প্রসঙ্গে দু একটা কথা। প্রথমত ডিসে ফর্ম ফিল আপ নিয়ে অর্থাৎ ডাটা ক্যাপচার ফরম্যাট, এই যে ফর্ম ফিল আপটা, এটা নিয়ে কিছুটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে শিক্ষক মহলেই, সেটা পরিষ্কার দেখা যাচ্ছে। প্রথমত একটা বড় বিভ্রান্তি, এবং সেই বিভ্রান্তির সঙ্গে পরবর্তী যেসব ডকুমেন্টসগুলো লাগছে তার একটা কার্যকর সূত্র প্রথমেই দেখা যাচ্ছে না। ডিসেপে সমস্ত কিছু আছে কিন্তু কোথাও উল্লেখ নেই নমিনির নাম, অথচ নমিনির 3টি ডকুমেন্টস অ্যাটাচ করতে বলা হয়েছে, যেখানে একটাতে যার ডিসে ফিল আপ করা হচ্ছে তার সঙ্গে নমিনের কি সম্পর্ক, ছেলে মেয়ে বা স্ত্রী, এই ধরনের সম্পর্ক প্রমাণ চাইছে। অর্থাৎ আধার কার্ডে সেটা থাকে বা রেশন কার্ডেও থাকে, কিন্তু নমিনির অ্যাকাউন্টের সঙ্গে চেক বাধ্যতামূলক করা হয়েছে। সমস্যা দেখা দিয়েছে ওইখানেই। অনেকেরই নমিনির অ্যাকাউন্টের সঙ্গে চেকটা অ্যাভেলেবেল ছিল না, যার ধরুন পরবর্তীকালে তাদেরকে বলা হয়েছিল যে জয়েন্ট অ্যাকাউন্ট। সেই জয়েন্ট অ্যাকাউন্ট করতে গিয়ে তাড়াহুড়ো একটা পরিমরি ছোটাছুটির পরিস্থিতির সৃষ্টি হলো, এটা গেল। তারপর এই ডিসেপ্টিভ ফিল আপটা যে করা হলো, কেন হচ্ছে সেটাও শিক্ষক মহাশয়দের কাছে পরিষ্কার নয়। তবে যতদূর সম্ভব এই ডিসিএফের মাধ্যমে যে বিভিন্ন স্যালারি সংক্রান্ত ডকুমেন্টগুলো, যে পিআরএম সফটওয়্যার আছে, সেখানে এগুলো নথিবদ্ধ হতে পারে। যেখানে শিক্ষক মহাশয়দের দীর্ঘদিনের একটা দাবি ছিল বা চাওয়া ছিল 1 তারিখে বেতন, অন্যান্য ডিপার্টমেন্টের মতো, কিন্তু সেটা হয়নি। হয়তো সেই সম্ভাবনা দেখা দিয়েছে সরাসরি আগে জেলাতে পাঠানো হতো, তারপর জেলা থেকে নিজস্ব অ্যাকাউন্টগুলো, স্যালারি অ্যাকাউন্টে পাঠানোর ব্যবস্থা ছিল। এখন সরাসরি রাজ্য ফিনান্স ডিপার্টমেন্ট থেকে সরাসরি ভোক্তার অ্যাকাউন্টে বেতন ঢুকে যাবে আশা করা যায়। এটা অনেকের একটা ভুল ধারণা আছে যে আফটার রিটায়ারমেন্ট বেনিফিট সংক্রান্ত তথ্য এই মুহূর্তে ফিল আপ হয়ে গেল, কিন্তু তা নয়। আফটার রিটায়ারমেন্ট বেনিফিট যে 5 লাখ টাকাটা ঠিক নির্দিষ্ট সে সময়ের পরে যারা করছে রিটায়ার্ড, সেই টাকাটার জন্য যে এটা হচ্ছে, এটা কিন্তু সবার ভুল ধারণা আছে, কিন্তু বিষয়টা তা নয়। বিষয়টা স্যালারি সংক্রান্তই, তবে রেগুলারলি মেনটেন করার জন্য, নিয়মিত বেতনটা হওয়ার জন্য আফটার রিটায়ারমেন্ট বেনিফিটের জন্য রিটায়ারমেন্টের আগে যেমন সমস্ত তথ্য নেওয়া হয় এসএসকে দপ্তরে, ঠিক সেভাবেই হবে। এবার দ্বিতীয় একটা অসঙ্গতি কথা আমি দেখছি ডিসিএফে, সেখানে যে অ্যাড্রেস দেওয়ার কথা বলা হয়েছে, অ্যাড্রেসটা কার? স্কুলের নাকি যিনি ডিসিএফ ফিল আপ করছেন শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়া, কার সেটা পরিষ্কার নয়। সেই জন্য বিভ্রান্তি এই ছড়ানোর জন্যই অনেকেই কেউ নিজের ঠিকানা দিয়ে দিয়েছে, কেউ স্কুলের ঠিকানা দিয়ে দিয়েছে,
ব্যাপারটা পরিষ্কার ক্লিয়ার হওয়ার কথা ছিল, কিন্তু একটা জিনিস নিয়ে আমরা যখন বারবার বিভ্রান্তির মধ্যে পড়েছি, যারা বিভ্রান্তির মধ্যে পড়েছেন তারা অফিসে বারবার জানতে চেয়েছেন যে চেক দেব না পাসবুকের ফার্স্ট পেজ দেব, অফিসে সদুত্তর দিতে পারেনি। কিন্তু পরবর্তী সময় দেখা গেল আমরা যেটা ধারণা করেছিলাম যে আগে কখনোই কোনো পরিস্থিতিতেই বা অন্য কোনো প্রয়োজনে সেখানে শুধু হয় পাসবুকের ফার্স্ট পেজই লেগেছে অথবা ক্যান্সেল চেক লেগেছে। সেই সমস্যাটা সমাধান হয়ে গেল দেখছি একাডেমিক সুপারভাইজারদের যখন ডিসিএফের ফর্মটা বেরোলো, সেখানে কিন্তু পরিষ্কার উল্লেখ করা আছে নমিনি এবং অ্যাকাউন্ট হোল্ডার দুজনেরই ক্ষেত্রেই ব্যাংকের পাসবইয়ের ফার্স্ট পেজ অর ক্যান্সেল চেক। তাহলে এক যাত্রায় দুই রকম ফল হয়ে গেল। রাজ্য শিক্ষা শিশু শিক্ষা মিশন এটা কি প্রথমে অবশ্যই খেয়াল করেনি, পরে বোধোদয় হয়েছে, পরে ভুল বুঝতে পেরে সেটা কারেকশন করা হয়েছে। এটা পরিষ্কার নির্দিষ্টভাবে কখনোই ক্যান্সেল চেক এবং পাসবই ফার্স্ট পেজ লাগে না, কোনো ক্ষেত্রেই লাগে না। তা সেটা যে ভুল ধারণা ছিল বা সন্দেহ ছিল, সংশয় ছিল সমস্ত শিক্ষক মহাশয়দের মনে, তারা কিন্তু একাডেমিক সুপারভাইজারদের ডিসএ ফর্মটা যদি নজর করেন, লক্ষ্য করেন, তাহলে কিন্তু তাদের ভুল ধারণাটা ঠিক তাদের ভুল ধারণাটা ভেঙে যাবে। যাই হোক, এই ডিসে ফিল আপ নিয়ে যে শিক্ষক মহাশয়রা যে ভাবনা চিন্তা শুরু করেছেন, সেটা একমাত্র অন্য কিছু উদ্দেশ্য নয়, সেটা উদ্দেশ্য একটাই, একমাত্রই পিআরএম সফটওয়্যার সরাসরি বেতন ছাড়ার ব্যাপারে সেখানে এইসব তথ্যগুলো নথিভুক্ত হবে। বিষয়টা সরাসরি রাজ্য মিশনে ফোন করে অবশ্যই এটা জানা গিয়েছে। এবং প্রশ্ন হচ্ছে বেতন তো নিয়মিত হবে, 1 তারিখে বেতন, আর 5টা ডিপার্টমেন্টের মতো, খুব ভালো খবর, খুশির খবর। কিন্তু বর্ধিত বেতনটা দিয়ে শুরু হবে তো, নাকি সেই পুরনো কাসুন্দি ঘাঁটতে হবে? বর্ধিত বেতনের প্রসঙ্গ যখন আসলোই, তখন সেই ভাঙা রেকর্ডের কাহিনী একটু শুনছি, যেটা বিভিন্নভাবে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন নেতাদের মুখে তারিখ পে তারিখ শেষ বেলায় ফাইল সই হয়ে যায়নি, এই কথাটাই কিন্তু এখন নেতাদের মুখ থেকে বেরোচ্ছে। তারা আর চোখের পলকে জিওর কথা বলছে না। এই সমস্ত হতাশাগ্রস্ত শিক্ষকদের এরা কোনভাবে, মানে কোন যুক্তিতে এইভাবে দিনের পর দিন আশা দেখিয়ে আস্তে আস্তে নিরাশ করে ফেলছেন? এরা কিন্তু প্রত্যেকেই কিন্তু পাজলড হয়ে যাচ্ছে। এরা প্রত্যেকেই কিন্তু এত পরিমাণ অবসাদগ্রস্ত হয়ে পড়ছে, খবর আছে 2-1 জন কিন্তু ভেতর ভেতর অসুস্থ হয়ে পড়ছে, মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে। হঠাৎ একটা আশার উচ্চ শিখরে পৌঁছে দিয়ে হঠাৎ যদি তাকে নিরাশ করা হয়, রিয়াকশনটা যেমন হওয়া উচিত, প্যারা টিচার ভাইদের কিন্তু সেটাই হচ্ছে। যারা এটা করছে তারা চরম অন্যায় করছে। তারা সবাই জানে, খুব ভালোভাবে জানে যে কোথাও
কোনো অগ্রগতি হয়নি। যে কথাটা চাপান উত্তরের প্রসঙ্গে ভগীরথ ঘোষ হঠাৎ একদিন বলে দিলেন ফাইল পদস্য বঙ্গোপসাগর তলায়। তারপরেই প্যারাটিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতা আব্দুল সালামের উচ্চবাচ্য দেখে অনেকেই আবার দেখলাম সেদিকে ভিড়ে গেলেন। যদি হয়ে যায় তাতে আমাদের ক্রেডিট নেওয়া হবে না, সেভাবে আবার সেটা বঙ্গোপসাগরের তলা থেকে বার করে 2-4 টেবিল পার করে ফিনান্স ডিপার্টমেন্টের কাছে দিয়ে দিল। তার মানে কি মুখ্যমন্ত্রী সই হয়ে গেল। সেইভাবেই প্রচার করার চেষ্টা করলো, কিন্তু এখন সেটাকেও কিন্তু নেগেটিভ মনোভাব, আসলে সেটাও ভাবতা। বেতন বৃদ্ধির সম্ভাবনা এখন সবাই বলতে শুরু করেছে ভোটের আগে। ভোট যখন হবে তখন বেতন বৃদ্ধি হবে। এখন নিজেদের ভেতরে ইঁদুর দৌড়ের প্রতিযোগিতা থেকে বিরত হন আপনারা, যারা এইটা নিয়ে হতাশাগ্রস্ত প্যারাটিচারদের নিয়ে আপনারা তাদের সেন্টিমেন্ট নিয়ে আবেগ নিয়ে খেলা করছেন। তারা এবার বিরত হন। আপনারা খুব ভালোই জানেন যে নিজেদের টিআরপি বাড়ানোর জন্য, ক্রেডিট কামানোর জন্য একটা অসম লড়াই নেমেছেন। অসম বলছে এই কারণেই, লড়াই করছেন আপনারা কার বিরুদ্ধে, কার সঙ্গে? আমাদের লড়াইটা হচ্ছে এইসব হতাশাগ্রস্ত প্যারাটিচারদের সঙ্গে মনে হচ্ছে। আমাদের ঠিক জায়গায়, আসল জায়গায় লড়াই কিছুই হচ্ছে না। বেতন বাড়বে ঠিক রাজ্য সরকারের মর্জি মাফিক, ঠিক যখন তাদের মনে হবে। আমার মনে হচ্ছে এবং আমাদের অনেকেরই মনে হচ্ছে সেটা 2026 সাল ভোটের আগে ছিটে ফুটে দেওয়ার যে রেওয়াজ, সেই রেওয়াজই মানা হবে। রাজ্য সরকার নিজের নিয়মে চলবে। কারো তদবির, কারো অর্ডারে কখনোই আগে বেতন বাড়েনি, ভবিষ্যতেও বাড়বে না।